হ্যাঁ, নিউজ ফ্রন্টলাইনারে সকলকে স্বাগত। আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে বাম ছাত্র নেতা বা ছাত্র যুব নেতা শতরূপ ঘোষকে নিয়ে আসবো। আগের সপ্তাহ থেকে একটা সমস্যা চলছিল, আমফানের যে দুর্যোগ তৈরি হয়েছে সেই দুর্যোগকে কাটিয়ে উঠে আবার আমরা ফিরেছি। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। শতরূপকে আমাদের নিউজ ফ্রন্টলাইনারে স্বাগত। প্রথমেই যে আলোচনাটা আমরা উঠে আসবো, বাংলার বিস্তীর্ণ অঞ্চল আমফানে ক্ষতিগ্রস্ত। কিভাবে দেখছো এই মানুষরা কিরকম অবস্থায় আছে, বিশেষ করে কলকাতার? আমার আমার মনে হয় যে কলকাতার চেয়েও বেশি এখানে আমাদের জেলাগুলোর কথা ভাবা উচিত। জেলা মানে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং তারপরে উত্তর চব্বিশ পরগনার কিছুটা, এদিকে নদিয়া, বহু এলাকায় এরকম পশ্চিমবাংলার 7টা জেলা কম বেশি ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা জানি। এখন একটা ব্যাপার হচ্ছে, এই ধরনের কোনো ন্যাচারাল ক্যালামিটিকে তো আটকানো তো যায় না, এটা তো এখন তবে এখন যেটা একটা হয়েছে যে বিজ্ঞান এতটাই এগিয়ে গেছে যে একটা এই ধরনের একটা ডিজাস্টার আসার দিন দশেক আগে আমরা জানতে পেরে যাচ্ছি যে এরকম কিছু একটা হতে চলেছে। অর্থাৎ আমাদের কাছে এখন যে অপশনটা আছে, সেই অপশনটা হচ্ছে যে আমাদের কাছে প্রস্তুতি নেওয়ার অনেক বেশি সময় থাকছে, সরকারের কাছে এবং মানুষের কাছে প্রস্তুত হওয়ার অনেক বেশি সময় থাকছে, ক্ষয়ক্ষতি মিনিমাইজ করা যাচ্ছে। তাই একদিক থেকে এটা ঘটনা যে যদিও বেশ কিছু দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটে গেছে, কিন্তু আজ থেকে 10-12 বছর আগেও এই ধরনের কোনো একটা ক্যালামিটিতে যত মানুষের প্রাণ যেত দুর্ভাগ্যজনক ভাবে, এখন ফর্চুনেটলি অত মানুষের প্রাণ যাওয়াটা কিছুটা এড়ানো যায়, কেননা অনেক আগে থেকে যেহেতু খবর চলে এসছে। আচ্ছা, আমি এই ব্রডকাস্ট একটা কাজ করি, আমি এটা আমার প্রোফাইলেও শেয়ার করে দিই। যাই হোক, তো এখন যেহেতু অনেক মানুষের মানে অনেক আগে থেকে। তোমার কাছে কি হেডফোন আছে? বলছে হ্যাঁ, অনেক কথা কি শুনতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে কথা শুনতে? ইকো হচ্ছে, ইকো। আচ্ছা, একজন লিখেছেন না, ঠিক আছে আমি দেখছি, এক সেকেন্ড। আমি হেডফোনটা কানেক্ট করি। এখন তাহলে একটু বেটার শোনা যাচ্ছে? যাবে আশা করি। শোনা যাচ্ছে কথা? বল। ও, কিন্তু এখন আবার মুশকিলটা আমাকে এটা পড়তে হবে, তার মানে আমি শুনতে পাবো না। ঠিক আছে, তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে হ্যাঁ, আচ্ছা তুমি একটু কিছু বলো তো, আমি দেখি আমি শুনতে পাচ্ছি কিনা। হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি, হ্যাঁ ঠিক আছে। তো এখন আমি যে কথাটা বলছিলাম, যে এখন যেটা হয়েছে এর ফলে সেটা হচ্ছে যে আমাদের কাছে প্রস্তুত হওয়ার অনেক বেশি সময় থাকছে। এর ফলে অনেক আগে থেকে মানুষ যারা সমুদ্রের আশপাশে থাকেন তাদেরকে স্টর্ম শেল্টার হোমে সরিয়ে আনা ইত্যাদিগুলো, যারা যাদের পাকা বাড়ি নেই তাদেরকে ওখান থেকে সরকারি জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া, এইগুলো করা যাচ্ছে, যার ফলে প্রাণনাশটা অনেকটা মিনিমাইজ করা গেছে। কিন্তু তা সত্ত্বেও কিছু মানুষের প্রাণ গেছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক। এবং কলকাতায় আমরা একটা মানে কি বলবো, অত্যন্ত মানে মানে শক লাগার মতো একটা দৃশ্য দেখলাম। ঝড়ের সময় মানুষের প্রাণ তো একটা দেখলাম, হাওড়ায় একজন মারা হয়েছে, কিন্তু যেটা কলকাতায় যেটা হয়েছে যে জল জমে গেছে, ওখানে খোলা ইলেকট্রিকের তার ঝুলছে। পরের দিন সেখান থেকে যেতে গিয়ে দুজন মানুষ তারা ইলেকট্রিকিউটেড হয়ে তাদের মৃতদেহ জমা জলে ভাসছে। একটা বিভৎস দৃশ্য, মানে এই দৃশ্য মানে আমাদের কি বলবো, আমাদের মানে হঠাৎ মানে আমাদের সুস্থতাকে একটা জার্ক দেয়। তো যাই হোক, তবে আমি আমি এই ক্ষয়ক্ষতির বর্ণনার মধ্যে খুব বেশি যাচ্ছি না, এগুলো তো মানুষ দেখেছেন। তবে আমার দেখুন একটাই প্রশ্ন, অনেকে আমি দেখছি একটা খুব জেনুইন একটা আবেগ থেকে ফেসবুকে লিখছেন যে, আপনি যেহেতু আমার কলকাতার কথাটা জিজ্ঞেস করলেন, যে কলকাতায় দেখুন আজকে 5 দিন হতে চললো, এখনো অব্দি কলকাতার বহু জায়গায় ইলেকট্রিসিটি নেই। 5 দিন। অনেক মানুষ একটা জেনুইন আবেগ থেকে বলছেন একটা কথা, যে দেখলাম যে অনেক মানুষের ঘর বাড়ি চলে গেছে, সেখানে আপনাদের তো খালি ইলেকট্রিসিটির সমস্যা, এটা আর কি এমন সমস্যা। এখন দেখুন, আমার মনে হয় যে কথাটা ফেলে দেওয়ার মতো নয়, কথাটা মিথ্যে নয়, তেমন আবার এটাও ঘটনা যে প্রত্যেকটা সমস্যাই তার নিজের নিজের জায়গায় সমস্যা। মানে আরো বেশি সমস্যা আছে, তাই তুলনামূলক কম সমস্যাটাকে আমরা ইগনোর করব, বা সেই সমস্যার সমাধানের ক্ষেত্রে যদি সরকারের গাফিলতি হয়, সরকারের সেই গাফিলতি নিয়ে প্রশ্ন করব না। এইটা বোধহয় সরকারকে কোনো এক প্রকার ছাড় পাইয়ে দেওয়ার একটা কিছু ক্ষেত্রে অশিলা হয়ে যাচ্ছে কিনা আমাদেরকে একটু ভেবে দেখতে হবে। আমি যেমন ধরুন আপনাকে বলছি যে, এই ধরুন আজ থেকে 10 বছর আগে যখন এই আইলা হয়েছিল, এখন তো
দেখছেন ফেসবুকে এই নিয়ে লেখালেখি হচ্ছে, টিভিতেও সবাই বলছে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি ছুটে গেছিলেন এটা বলার জন্য যে রাজ্যের সরকারকে যেন এক পয়সাও না দেওয়া হয়, বলেছিলেন ম্যানমেড বন্যা এগুলো, এক পয়সা যেন না দেওয়া হয়। এখন আমরা বামপন্থীরা তো আমরা সে কাজ করিনি। সূর্যকান্ত মিশ্র, আপনারা দেখেছেন সূর্যকান্ত মিশ্র স্পেসিফিক্যালি বলেছেন যে বিরোধী হিসেবে মমতা ব্যানার্জি যে ভূমিকা পালন করেছিলেন, আমরা বিরোধী হিসেবে সেই ভূমিকা পালন করব না। আমরা চাই যে রাজ্য সরকারের হাতে কেন্দ্রের সরকার টাকা দিক ত্রাণের জন্য। কিন্তু কথাটা হচ্ছে, আমরা তো আবার ইতিহাসটাকে ভুলবও না বা মানুষকে মনে করানোটাও ছাড়বো না। সেখানে যদি এখন কেউ আমাদেরকে এসে পরামর্শ দেন যে কেন এইসব পুরনো কথা মনে করাচ্ছেন, সেই সময় ত্রাণ নিয়ে যা হয়েছিল হয়েছিল, এখন ত্রাণের প্রশ্নে সবাই পাশে থাকুক, সবাই তো পাশে থাকবোই, সবাই তো পাশে আছি। ঝড় আসার আগে কান্তি গাঙ্গুলি পৌঁছে গেছেন সুন্দরবনে, আপনারা তো দেখেছেন। মানে পাশে থাকা না থাকা নিয়ে তো কোনো বিতর্ক নেই, কোনো প্রশ্ন নেই। কিন্তু কথাটা হচ্ছে, এই যারা বলছেন যে এখন পুরনো কথা কেন তুলছেন, আমি পরিষ্কার বলছি, এখানে না দু ধরনের মানুষ আছেন যারা এই কথাটা বলছেন। এক ধরনের মানুষ, তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দালাল, আমি পাতি বাংলা ভাষায় বলছি। তারা হচ্ছে যেন তেন প্রকারে, যখন তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতে লোককে প্রার্থী দিতে দেয় না অন্য দলকে, তখন বলে তৃণমূল বেশ করেছে, প্রার্থী দিতে দিচ্ছে না। যখন অনুব্রত মণ্ডল বলে বোম মারবো, কেটে ফেলবো, মেরে ফেলবো, তখন এরা মনে মনে বলে যে বেশ করেছে, এই সিপিএম এর সাথে এরকমই করা উচিত, কেটে ফেলা উচিত, মেরে ফেলা উচিত। আবার যখনই মমতা ব্যানার্জি কেস খান, তখন এরা হচ্ছে একেবারে মানবিকতার পরাকাষ্ঠা হয়ে যান, হয়ে গিয়ে শ্রী চৈতন্য দেবের মতো করে বলেন যে আহা, সবার উপর প্রেম বর্ষিত হোক, সবার উপর শান্তি বর্ষিত হোক, পুরনো কথা কেন আপনারা তুলছেন। এরা হচ্ছে পাতি বাংলা ভাষায় মমতা ব্যানার্জির মাস মাইনের দালাল। আমি এদেরকে নিয়ে চিন্তিতই নই। কিন্তু এর বাইরে আর একটা অংশ আছেন যারা হয়তো একটা জেনুইন আবেগ থেকে এই কথাটা বলছেন যে একটা সময় যা হয়ে গেছে হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আজকে চলুন আমরা সেই অতীতকে সরিয়ে রাখি। এই মানুষদের কাছে বলছি, আপনাদের এই আবেগকে আমরা সম্মান করি। একবার ভেবে বলুন তো, অতীতকে সরিয়ে রাখার দায়টাও কি খালি একা আমাদের? আমরা না হয় ঠিক আছে ধরে নিলাম আমরা পুরোনো কথাকে আর টানছি না, অতীতকে সরিয়ে রাখছি। মমতা ব্যানার্জি কোন অতীতকে সরিয়ে রাখছেন বলুন তো? যখন মমতা ব্যানার্জি বলছেন কলকাতা শহরে ঝড়ের 5 দিন পরে কেন কারেন্ট আসছে না, কেননা সিএসসি বামফ্রন্ট আমলে তৈরি হয়েছিল, বাম সরকারের দায় তাই এটা। মমতা ব্যানার্জি যখন এবং যেটা কিনা মিথ্যে কথা, আপনারা জানেন সিএসসি ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, হ্যাঁ, ভারতবর্ষে দেশ স্বাধীন হওয়ার আগে সিএসসি তৈরি হয়েছিল এই সময়। অর্থাৎ একটা দুর্যোগের সময় মমতা ব্যানার্জি অতীতকে কোট করে মিথ্যে কথা বলতে পারবেন, কিন্তু আমরা বামপন্থীরা অতীতকে কোট করে সত্যি কথা বলতে পারবো না। এইটাও কি উচিত? যারা একটা একটা জেনুইন বিশ্বাসের জায়গা থেকে কথা বলছেন যে পুরোনো কথা সরিয়ে রাখুন, তাদেরকে এই দিকটা ভেবে দেখার জন্য অনুরোধ করব। অবশ্যই সরকারকে সংবেদনশীল হতে হবে, এই দাবিটা আজকে নাগরিক সমাজের। আমরা আশাও করব সরকার সংবেদনশীল হবে। আমরা চলে আসি, যে মহামারী সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে এবং লড়াই চলছে ঐক্যবদ্ধভাবে। দেশ, সীমানা কিছুই মানছে না এই ভাইরাস। এই ভাইরাসটাকে তোমার চোখে কিরকম জায়গায় রাখছো, কিভাবে দেখছো? অতটাই অমানবিক কি মানুষ এই ভাইরাসের ভয়ে হয়েছে, না অমানবিক মানুষ তৈরি হয়ে গেছে সমাজে? আমার মনে হয় যে মানুষের মধ্যে মানবিকতাও আছে, মানুষের মধ্যে অমানবিকতাও আছে। এবার আমাদের পরিবেশ পরিস্থিতি, রাজনৈতিক ব্যবস্থা ডিসাইড করে যে কোন সময় আমাদের মানবিকতা ট্রিগার্ড হবে আর কোন সময় অমানবিকতা ট্রিগার্ড হবে। এখানেই বোধহয় রাষ্ট্রের সঙ্গে ব্যক্তি জনগণের বা ব্যক্তি মানুষের সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ দিক। আমি একটা কথা বলছি, দেখুন আজকেই আমি খবরে দেখলাম যে অক্সফোর্ড যে ভ্যাকসিনটার ফার্স্ট রান ট্রায়াল করেছিল, আজকে সেটা সেকেন্ড রান ট্রায়াল 10,000 মানুষকে নিয়ে শুরু হয়েছে। মানে প্রথম ট্রায়ালটা যখন হয়েছিল একটা পার্টিকুলার এজ গ্রুপের মধ্যে হয়েছিল, বোধহয় 30 থেকে 40-এর মধ্যে বা ইয়ের মধ্যে। কিন্তু এখন এই যে ট্রায়ালটা শুরু হয়েছে, হিউম্যান ট্রায়ালটা, সেটা 70 বছরের ওপরে বয়সী যারা তাদেরকেও দেওয়া হচ্ছে, 5 বছরের কম বয়সী শিশু, 2 থেকে 5 বছর বয়সী, তাদেরকেও দেওয়া হচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ওনারা খুব কনফিডেন্ট এইটার কার্যকারিতা নিয়ে, অ্যাটলিস্ট এটার যে কোনো ক্ষতি নেই এই ব্যাপারে অত্যন্ত কনফিডেন্ট, সেই কারণেই এত বড় স্কেলে হিউম্যান ট্রায়াল হচ্ছে। সুতরাং উই আর কাইন্ড অফ হোপফুল যে এটা একটা আমরা নিশ্চিতভাবে এটা মানে বিজ্ঞান এই ভাইরাসকেও জয় করবে, যেরকম বিজ্ঞান অতীতে অনেক কিছুকে জয় করেছে। তবে আমি একটা কথা এখানে বলছি, যে আমার মনে হয় যে এই পরিবেশ না আমাদেরকে নতুন করে কিছু জিনিস ভাবার উপাদান দিল। যেমন ধরুন, আমরা বরাবর, আপনি যদি একটা 5 বছরের বাচ্চাকেও জিজ্ঞেস করেন যে আচ্ছা কোন পেশার লোকেরা, কোন প্রফেশনের লোকেরা দেশপ্রেমিক হয় বলুন তো, একটা 5 বছরের বাচ্চা এক কথায় কি উত্তর দেবে যে কোন প্রফেশনের লোকেরা দেশপ্রেমিক, সবচেয়ে বড় দেশপ্রেমিক? আপনি বলুন। মানে আপনি 5 বছরের বাচ্চা নন, আমি জাস্ট একটা কথার কথা বলছি। আপনাকে প্রথম যদি কথা, জিজ্ঞেস করা হয়, রাজনীতির সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা প্রথমেই
তাদেরকে না একটা আইডিয়াল হিসেবে না দেখি। সেটা আপনি আপনার চেতনার জায়গা থেকে বলছেন, আমি বলছি জেনারেলি, মানে আমাদের কমন সোশ্যাল পারসেপশন কি, কোন পেশার লোকেরা দেশের জন্য প্রাণ দিচ্ছেন, দেশপ্রেমিক, চট করে মানুষ কি বলেন? সৈনিককে আমরা সামনের এক্স্যাক্টলি, সারিতে দেখি। এক্স্যাক্টলি। সেনাবাহিনীর মানুষ, যে কোনো মানুষ তাই বলবেন। এখন 100 বার সেনাবাহিনীতে যারা আছেন তারা দেশপ্রেমিক, এই নিয়ে তাদের কোনো প্রশ্নই নেই। কথাটা হচ্ছে যে, কিন্তু কারণ আমরা জানি যে সেনাবাহিনীর লোক, আপনি যেরকম বললেন, তাদেরকে আমরা সামনের সারিতে দেখি। এবার দেখুন, আজকের ভারতবর্ষ বা আজকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, সেনাবাহিনী বাদ দিয়েও আরো কত মানুষকে আমরা সামনের সারিতে দেখছি বলুন তো, যারা কিনা জীবনের ঝুঁকি নিয়ে অন্য মানুষের জন্য কাজ করছে। তিনি ডাক্তারবাবু হতে পারেন, নার্স হতে পারেন, হয়তো আমি আপনি কেউ কেউ বাড়িতে বসে আছি, কিন্তু কর্পোরেশনের যে মানুষটা 110 টাকা দিন গেলে টাকা পান, তার কাজ হচ্ছে কি একটা ময়লার গাড়ি টেনে নিয়ে গিয়ে সকালবেলা আপনার বাড়ির সামনে থেকে জঞ্জালের প্যাকেটটাকে তুলে নিয়ে যাওয়া। কারেক্ট। ভদ্রলোক বাঙালি বাবুরা যাদেরকে মেথর বলতো, মেথর সম্প্রদায় বলতো যাদেরকে, যাদের ছোঁয়া এড়াতো ভদ্রলোক বাঙালি বাবুরা, যাদেরকে নিয়ে সত্যেন্দ্রনাথ দত্ত কবিতা লিখেছিলেন, কে বলে তোমারে বন্ধু অস্পৃশ্য অসুচি, সুচিতা ফিরেছে সদা তোমারই পিছনে, তুমি আছো গৃহবাসে তাই আছে রুচি, না হলে মানুষ বুঝি ফিরে যেত বনে। যাদের ছোঁয়া এড়াতো ভদ্রলোক বাঙালি বাবুরা, আজকে সেই মানুষটা কিন্তু একদিনও বাড়িতে বসে থাকেননি যবে থেকে এই প্যান্ডেমিকটা ব্রেক করেছে। তিনি কিন্তু প্রত্যেকদিন, আপনি বাড়িতে বসে, আপনি বাড়িতে বসে টিভিতে দেখেছি কোভিড এর প্রকোপ, আমরা আতঙ্কিত হয়েছি, পরিবারকে নিয়ে দুশ্চিন্তা করেছি, সবকিছু করেছি, কিন্তু তারপরে বাড়িতে খাওয়া দাওয়া করে যে আবর্জনাটা বাড়ির বাইরে ফেলেছি, পরের দিন কিন্তু কর্পোরেশনের একজন জঞ্জাল অপসারণের দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি তিনি ওটা তুলে নিয়ে গেছেন। তিনি দেশপ্রেমিক নন? এই এসেনশিয়াল সার্ভিসের সঙ্গে যিনি যুক্ত আছেন, আমি বলছি সুইগি জোম্যাটোর যারা ডেলিভারি বয় থেকে শুরু করে পুলিশের লোকজন যারা কাজ করেছেন এই সময়, সাংবাদিক যারা কাজ করেছেন, তারা দেশপ্রেমিক নয়। অর্থাৎ বুঝতে হবে আমাদেরকে, যখন যুদ্ধ লাগে তখন একটা বিশেষ পেশার মানুষ তারা 100 বার দেশপ্রেমিক এবং তাদের দেশপ্রেমটা পরীক্ষিত হয়। তেমন বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন পেশার মানুষেরই দেশপ্রেমের পরীক্ষার দেওয়ার হয়তো সময় আসে, এবং দেশপ্রেমের পরীক্ষায় কিন্তু অন্য অনেক পেশার মানুষও একটা ক্রাইসিসের সময় উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ ভবিষ্যতে এই পেশাটা দেশপ্রেমিকদের পেশা, ওই পেশাটা দেশদ্রোহীদের পেশা, কি কম দেশপ্রেমিকদের পেশা, এইভাবে কিন্তু মানুষের পেশাকে ভাগ করা যায় না। সবাই দেশপ্রেমিক। যার যখন দেশের জন্য কন্ট্রিবিউট করার সময় আসে তখন সে মানুষ দেশের জন্য কন্ট্রিবিউট করেন। এই গেল এক। আর একটা কথা আমি খুব সংক্ষেপে বলছি, ছোট্ট একটা কথা, সেটা হচ্ছে ধরুন এই গোটা পৃথিবী বিভিন্নভাবে বিভক্ত, ধর্মে বিভক্ত, দেশে বিভক্ত, ন্যাশনাল বাউন্ডারিতে, পলিটিক্যাল সিস্টেমে বিভক্ত, কোথাও চূড়ান্ত ক্যাপিটালিজম আছে, কোথাও বামপন্থা রয়েছে, কোথাও একটা সোশ্যাল ডেমোক্রেসি রয়েছে, ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন জাতে বিভক্ত, বর্ণে বিভক্ত, পৃথিবী বিভিন্নভাবে বিভক্ত। অথচ দেখুন, আমাদের ঐক্যের জায়গাটা হচ্ছে যে আমরা সবাই মানুষ, আমাদের একটা কমন ফিজিওলজি আছে, আমাদের একটা কমন অ্যানাটমি আছে, আমাদের শারীরিক গঠন, বায়োলজিক্যাল গঠন এক। আমরা এটা ভুলে যাই, চট করে আমাদের এটা মনে থাকে না। আমরা পলিটিক্যাল ডিফারেন্স, আমরা ন্যাশনাল বাউন্ডারির ডিফারেন্স থেকে শুরু করে আরো এই রাষ্ট্র ব্যবস্থার ফারাকগুলো দিয়েই আমরা একে অপরের ফারাককে চিহ্নিত করি। আলাদা দেশ, আলাদা মহাদেশ, আলাদা রাজনীতি, সবকিছু। আজকে দেখুন সারা পৃথিবী হাঁ করে তাকিয়ে আছে একে অপরের দিকে। চায়নার সাথে আমেরিকার এত ঝামেলা, কাল যদি চায়নায় ভ্যাকসিন আবিষ্কার হয়ে যায়, আমেরিকার লোক দুহাত তুলে নাচবে, যাক বাবা ভ্যাকসিন পাওয়া গেছে, এবার বেঁচে যাব। আর যদি আমেরিকায় ভ্যাকসিন আবিষ্কার হয়ে যায়, চায়নার লোক দুহাত তুলে নাচবে। ভারতের সাথে পাকিস্তানের এত সমস্যা, কালকে যদি ভারতে ভ্যাকসিন আবিষ্কার হয়, পাকিস্তানে মানুষ বাজি ফাটাবে যে যাক পৃথিবীতে ভ্যাকসিন এসে গেছে, এবার সমস্যা মিটে যাবে। যদি পাকিস্তানে ভ্যাকসিন আবিষ্কার হয়, একটা দেশদ্রোহী এখন যারা অন্যকে দেশদ্রোহী বলে, পাকিস্তানে প্রেমিক বলে, একটা এইসব দেশপ্রেমী বলবে যে না, পাকিস্তানে ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, মরে যাবো তাও ভালো, আমরা ওই ভ্যাকসিন খাবো না, আমরা দিলীপ ঘোষের কথা মতো গৌমূত্রই খাবো, বলবে না তো? সবাই ঝাঁপিয়ে পড়বে কখন ওই ভ্যাকসিনটা নিতে পারবো বলে। অর্থাৎ কোনো একটা জায়গাতে যখন সত্যি প্রকৃতির মার এসে পড়ে, তখন কিন্তু যাবতীয় বাউন্ডারি ভুলে মানুষকে একটা জায়গায় আসতেই হয়। তাই দুঃসময়ে যখন আমরা একে অপরের মুখের দিকে তাকিয়ে আছি, যদি আমরা সুসময়ে সংগত হই, সুসময় একে অপরের সঙ্গে সংগত হতে পারতাম, তাহলে কিন্তু পৃথিবীতে বিজ্ঞান গবেষণা থেকে শুরু করে এই অনেক কিছু হয়তো আজকে অনেক অ্যাডভান্স স্টেজে থাকতো, অনেক অ্যাডভান্স স্টেজে আছে, হয়তো আরো অ্যাডভান্স স্টেজে থাকতো। তাহলে এই ধরনের ক্রাইসিসকে হয়তো আমরা আরো অনেক আগে থেকে আরো অনেক এফিসিয়েন্ট মোকাবেলা করতে পারতাম। এই ক্রাইসিস থেকে যেন এই শিক্ষাটাও আমরা নিতে পারি। বিকল্প ভাবনা তো উঠে এসছেই, যেমন জনস্বাস্থ্য সম্পর্কিত অনেক কিছু ভাবনা উঠে এসছে গোটা বিশ্বের পরিস্থিতির উপর বিচার করে। আমি এবার একটু দেশেই ফিরবো, দেশে ফিরবো ইন দ্য সেন্স আমি বলবো
সরকার কি আগে থেকে কিছুটা সতর্ক হতে পারতো, কি মনে হয়? ডিসেম্বরে প্রথম আউটব্রেক, তারপরে জানুয়ারি গেছে, জানুয়ারিতে মনে হয় ইন্ডিয়াতে প্রথম আউটব্রেক হয়েছে, 30শে জানুয়ারি তারপরে প্রথম। আমরা ট্রাম্প দেখেছি আমাদের দেশে। সরকার কি একটু আগে থেকে সতর্ক হতে পারতো, কি মনে হয়? দেখুন, আমরা এটা সবাই জানি যে এই করোনা ভাইরাস, এই কোভিড-19 ধারাবীর বস্তি থেকে কি সন্দেশখালীর গ্রাম থেকে তৈরি হয়নি। এই ভাইরাসটা আমাদের দেশে এসছে বিদেশ থেকে, যারা প্লেনে করে আমাদের দেশে এসে ল্যান্ড করেছেন তাদের থেকে। আমি তাদেরকে দোষ দিচ্ছি না, মানে তারা তো আর ইচ্ছে করে ভাইরাস ক্যারি করে আনেনি, তাদেরকে আমরা দোষ দিচ্ছি না। প্রশ্নটা সতর্কতা। আমি আপনাকে একটা সোজা কথা বলছি। 15ই জানুয়ারি হু করোনাকে প্যান্ডেমিক ঘোষণা করেছিল। 15ই জানুয়ারি। 30শে জানুয়ারি ভারতে প্রথম কেস ডিটেক্টেড হয়। এই আপনি সঠিকভাবে বলেন নমস্তে ট্রাম্প। নমস্তে ট্রাম্প খালি তাই নয়, আপনাকে বলছি, আপনি দেখবেন আজকে ভারতবর্ষের যে 3টে রাজ্য প্যান্ডেমিকে 1 নম্বর, 1, 2, 3, ওই 3টে রাজ্যই সেই রাজ্য যেখানে এই নমস্তে ট্রাম্প এবং তার প্রভাব, মানে এই প্রোগ্রামগুলো হয়েছিল। আমি আর একটা কথা আপনাকে বলছি। আমরা জানি এখন তো এগুলো আর গোপন নেই, আর আজকালকার দিনে এগুলো গোপন থাকেও না, এটা পাবলিক ডোমেনে আছে, ইনফরমেশন অ্যাভেলেবেল। সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে বিরাট সিকিউরিটি ফোর্স, ডোনাল্ড ট্রাম্পের নিজের এবং আমেরিকার যে প্রায় 350 জন সাংবাদিক থেকে শুরু করে যে গোটা টিম, ওটা তো আমরা তো একা ডোনাল্ড ট্রাম্প আর মেলিনা ট্রাম্পকে দেখছি, কিন্তু বেসিক্যালি এসেছিল তো একটা 1000 জন কি 1200 জনের টিম। একটা প্রোটোকল মেনটেন হয় ওদের, গোটা বিশ্বে ইউনিফর্ম এসব প্রোটোকল। এসব প্রধান নরেন্দ্র মোদী যখন অন্য দেশে যান তখন এখান থেকে একটা টিম যায়, সেটা অসুবিধা কিছু নেই। আবার আর আমেরিকার প্রেসিডেন্টের ক্ষেত্রে আরো বেশি, ওদের নিজের সিকিউরিটি সিস্টেম থাকে, সবকিছু থাকে ইত্যাদি। যাই হোক, আর ভারতবর্ষের তো আর সেই মেরুদণ্ডের জোর নেই যে তারা বলবে যে না আমার দেশে এসে তোমার সিকিউরিটি আমার দায়িত্ব, তোমার অত চিন্তা কিসের। মুখে যত ইন্ডো ইউএস নিউক্লিয়ার ডিল আর ইন্ডো ইউএস পার্টনারশিপ বলুক, কিন্তু মোদী যখন আমেরিকা যান রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে আমেরিকার সেনাবাহিনী, আর ট্রাম্প যখন ভারতে আসেন তখনও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে আমেরিকারই সেনাবাহিনী। ভারতের সেনাবাহিনীকে পুরোপুরি সেই দায়িত্ব দেওয়া হয় না। আমরা জানি যে ভারতবর্ষের সরকারের সেই আত্মমর্যাদা নেই যে তারা বলবে যে ভাই তুমি আমার বাড়িতে এসছো অতিথি, তোমার সিকিউরিটি তো আমার দায়িত্ব, তোমার আবার নিজের লোক নিয়ে আসার কে। যাই হোক, ঠিক আছে, সেসব অন্য কথা, তো আমরা প্রসঙ্গ থেকে দূরে চলে যাব। যাই হোক, আমি যেটা বলছি যে এই যে 1000-1200 জনের একটা টিম এলো, এই 1200 জনের টিমের একজনেরও থার্মাল স্ক্যানিং হয়। আপনি বাকি কোভিড টেস্ট তো সেরেই দিন, অথচ তার আগে পৃথিবীতে এটা প্যান্ডেমিক ঘোষিত হয়ে গেছে। আমেরিকাতে কাতারে কাতারে লোক মরছে, যে দেশ থেকে তারা আসছেন সেই দেশে অলরেডি ওটা একটা এপিডেমিক স্প্রেড করে গেছে, একটা লোকের থার্মাল স্ক্যানিং হলো না। আমি বলছি এটা খুব সহজ কথা। ভারতবর্ষে জানুয়ারি মাসের শেষে প্রথম কেস ডিটেক্টেড হলো। একটা ছোট্ট নিয়ম, বিদেশ থেকে যে প্লেনগুলো এয়ারপোর্টে নামবে, আপনি প্লেনের সিঁড়ি থেকে নিচে নামবেন, দাঁড়িয়ে থাকবে ওখানে সরকারি অ্যাম্বুলেন্স, সোজা আপনাকে নিয়ে চলে যাওয়া হবে সরকারি হাসপাতালে, কোয়ারেন্টাইন সেন্টারে, সরকারি হাসপাতাল। আপনার কোভিড টেস্ট হবে, কোভিড টেস্ট হলো, আপনি নেগেটিভ, কোনো অসুবিধা নেই, আপনি চলে যান বাড়ি, 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকুন। আপনার টেস্ট হলো না, এই মানে আপনার পজিটিভ এলো, আপনাকে এখানেই চিকিৎসা করব, চিকিৎসা করে আপনাকে সুস্থ করে আপনাকে বাড়ি পাঠাবো। খালি এইটুকু জিনিস যদি করা হতো তাহলে আজকে ভারতবর্ষে একটা করোনার কেস থাকতো না, নট আ সিঙ্গল। মানে দেখুন, আমাদের একটা অ্যাডভান্টেজ এটা বুঝতে হবে। চায়নাতে যেখানে নভেম্বর থেকে করোনা ব্রেক করেছিল, পৃথিবীর অন্যান্য অনেক দেশে, এই আপনার ধরুন ইউএসএ বলুন, ইটালি বলুন, ফ্রান্স বলুন, জার্মানি বলুন, বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে ডিসেম্বর থেকে করোনা বাড়তে শুরু করেছে। সেখানে ভারতবর্ষে কিন্তু করোনা প্রথম রিপোর্টেড হয় জানুয়ারি 30 তারিখ একটা কেস, বোধহয় ফেব্রুয়ারি 10-15 তারিখ 2 নম্বর কেস, দুটোই কেরালাতে, দুজনেই সুস্থ হয়ে বাড়ি চলে যায়। তারপর থেকে কিন্তু ভারতবর্ষ 1 মাসের ওপর সময় পেয়েছিল। মার্চের এই 22-24 তারিখের পর থেকে ভারতবর্ষে আবার সংখ্যাটা ক্লাইম করতে শুরু করে। মার্চের শুরু থেকে কিছু কিছু কেস ধরা পড়তে পড়তে মার্চের এই 22-24 তারিখ এসে সংখ্যাটা ওই 200-250-র কাছাকাছি পৌঁছে যায়। অর্থাৎ ভারতে কিন্তু যেহেতু করোনাটা অনেক পরে এসেছিল, তাই ভারতের কিন্তু প্রিভেনশনের সুযোগ ছিল। ভারত কিন্তু সেই সুযোগটা নেয়নি, যার মূল্য আজকে আমরা চোকাচ্ছি। কখনো কখনো আমরা দেখেছি কিছু প্রোঅ্যাক্টিভ স্টেপ দেখেছি, যেমন থালা বাজানো, প্রদীপ জ্বালানো, এই এই অ্যাক্টিভ স্টেপটা অবশ্যই আমরা দেখেছি এবং মানুষ সেটা পালনও করেছে। আমি আর একটা বিষয় আসতে চাইছি, সেটা হলো যে ধরুন এপিডেমিক পর্যায়ে পৌঁছালো, আউটব্রেক হওয়ার পরে যে বিদেশ থেকে সাধারণ যাত্রীরা এসছে, ইভেন আমাদের কলকাতাতেও নেমেছে, তাদের ক্ষেত্রে আমি এবার দেখুন কেন্দ্রীয় সরকারের একটা ভূমিকা আমরা এখানে আলোচনা করলাম, রাজ্য সরকারের ভূমিকার প্রশ্নে আপনি কিভাবে দেখছেন? তাদেরকে সঠিকভাবে স্ক্রিনিং করার ক্ষেত্রে কোনো গাফিলতি
রাজ্য দেখুন, সরকারের আমি আপনাকে একটা কথা বলছি এখানে, আমি আমি তো রাজ্য সরকারকে দোষ দেওয়ার সুযোগ পেলে ছাড়বো না এমন নয়, মানে ছাড়বো যে এমন তো নয়, আমি ছাড়বো না, কিন্তু এটা ঘটনা যেটা প্রশ্নটা খালি একটা রাজ্যের নয়, প্রশ্নটা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা গাইডলাইন, স্পেসিফিক্যালি গাইড, এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট কিভাবে অপারেটেড হবে, ইন্টারন্যাশনাল ফ্লাইট না, এয়ারপোর্ট, এই এয়ারপোর্ট তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, একটা যে ফ্লাইট ল্যান্ড করলো, ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে না, এটা রাজ্যের ওপর দোষটা পাস অন করা যায় না। এটা সেন্ট্রাল গভর্নমেন্টেরই এটা উচিত ছিল যে ইন্টারন্যাশনাল ফ্লাইট এবং ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারদের ক্ষেত্রে আমরা একটা প্রিভেন্টিভ মেজার নেব, সেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট করেনি। আর রাজ্যের ক্ষেত্রে আপনি যদি বলেন গাফিলতির কথা, আমি আপনাকে অন্য একটা উদাহরণ দিচ্ছি, ধরুন না, এমনও তো এটা দেখা গেছে আমলার পুত্র তিনি কলকাতায় ঘুরে বেড়ালেন, তারপরে তার অসুস্থ হওয়াতে তার হুম, চিকিৎসা সেটা তো উনি হওয়ার পরে অত্যন্ত সেটা ওই 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 করোনা ওই পজিটিভ ওই হয়েছে। সেটা তো ভদ্রমহিলা যিনি আমলা, তিনি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন, এবং সমাজের এই শিক্ষিত সকল শিক্ষিত মানুষরা যদি এই সমস্ত কাজ করেন, তার মূল্য চোকাতে হচ্ছে অন্য মানুষকে, তো এটা তো ঘটনা। আমি তবে আবার এটাও আমি বলছি যে একজনকে সিঙ্গেল আউট করাটা উচিত হয়তো হবে না, তার কারণটা হচ্ছে এটা ঘটনা যে ওই সময় দেখুন, আবার আমি আপনাকে উল্টো দিকটাও বলছি, ওনার একটা দোষ ছিল, ওনার কি ওনার মতো আর যারা যারা এটা ইয়ে করেছেন, কিন্তু এই ছেলেটির ক্ষেত্রে আমরা একটা বাচ্চা ছেলে, তাকে আমরা সিঙ্গেল আউট করে সোশ্যাল মিডিয়াতে শেমিং করছি, সে হয়তো আমাদের সফট টার্গেট, সে পজিটিভ বলে হয়েছে বলে, কিন্তু আপনি ভাবুন তো, এরম তো হয়েছে, মানে পশ্চিমবাংলার একজন সুপারস্টার সিঙ্গার, হ্যাঁ, তিনি অ্যাক্টর সিঙ্গার, তিনি বাইরে থেকে এসছেন শো করে অস্ট্রেলিয়া থেকে, এখানে কাউকে কিছু জানাননি, পরের দিন বাংলাদেশ হাই কমিশনে শেখ মুজিবুর রহমানের জন্মদিনের পার্টিতে চলে গেছেন, যাকে যেখানে যার উচিত ছিল কোয়ারেন্টাইনে থাকা, পার্টিতে গিয়ে সেখানে আবার গান গেয়েছেন। এই ঘটনাও তো ঘটেছে, তিনি সুপারস্টার একজন। এবার কথাটা হচ্ছে যে তিনি না হয় ফর্চুনেটলি কোভিড পজিটিভ হননি বলে, যদি উনি পজিটিভ হতেন তাহলে কি হতো? সুতরাং এখানে আসলে একটি ছেলে, দায়িত্ব দায়িত্ব জ্ঞান সম্পন্ন মানুষ থাকবে, এটাই আমরা মানে আশা আশা করি। রাখি। তবে আবার এটাও ঘটনা, ওই সময় না মানুষের মধ্যেও তো, আমাদের ভারতবর্ষের মতো দেশে আসলে সরকার যেহেতু সেন্সিটাইজ করেনি, সেহেতু মানুষের মধ্যেও না এইটা যে কতটা অ্যাকিউট হতে পারে, বা এই যে এই বিষয়গুলো যেগুলো আজকে আমরা জানি যে আমার জ্বর সর্দি কাশি না হলেও আমি কোভিড পজিটিভ হতে পারি, হয়তো আমি অ্যাসিমটোম্যাটিক ক্যারিয়ার, অ্যাসিম্পটোমেটিক, এইটা তো আমরা, এইটা তো আমরা সত্যি কথা বলতে মার্চ মাসের 12 তারিখ কেউ জানতাম না, বুকে হাত রেখে বলুন তো, আপনি জানতেন, আমি জানতাম, আমরা কেউ জানতাম না। সুতরাং তারা দেখছেন যে দিব্যি আমি সুস্থ আছি, সবল আছি, আমার কোনো আমরা অসুবিধা নেই। এই যে অভিজ্ঞতা মিমি থেকে শিক্ষা চক্রবর্তী নিচ্ছি, আমরা অভিজ্ঞতা থেকে নিচ্ছে, শিক্ষা এই ধরুন নিচ্ছি। মিমি চক্রবর্তী, এই যে এমপি বিদেশ থেকে শুটিং করে এসেছেন, মাস্কের ব্যাপার নেই কিছু না, এয়ারপোর্টে দাঁড়িয়ে কিভাবে করোনা প্রতিরোধ করা উচিত তাই নিয়ে মাইকের সামনে বড় বড় ভাষণ দিলেন, মাস্ক নেই, কিচ্ছু নেই, কিছু নেই। এটা তো সবাই তো ইরেসপন্সিবিলিটির কাজ করেছেন, কিছুটা ল্যাক অফ ইনফরমেশন আর কিছুটা রেসপন্সিবিলিটি। এবার আমি আর একটা বিষয় চলে আসি। কোভিড-19 কে রুখতে গেলে অবশ্যই চাই লকডাউন। যেহেতু কোনো ওষুধ বা মানে স্পেসিফিক কোনো মেডিসিন নেই, লকডাউনটা প্রথম কথা জনতা কারফিউ দিয়ে শুরু হয়, তারপরে সেটা লকডাউনের পর্যায়ে নামে। এই যে প্রসেসটা, এই যে সময়টা একটু পরিকল্পনাহীন মনে হয় বা মনে হয়েছে দেখুন, সরকার। লকডাউন তো ইটসেলফ কোনো কিওর নয়, লকডাউনে তো করোনা সারে না। একটা প্রসেস, একটা প্রসেস। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সেখানেই আমি বলছি, আপনি ঠিকই বলেছেন। সেটা হচ্ছে দেখুন, ওই মানে ওই কিছু আইটি সেলের মহাপণ্ডিত আছে যারা জনতা কারফিউর দিন সকাল থেকে মেসেজ পাঠাচ্ছিল যে দেখো মোদিজির কি দারুণ বুদ্ধি, 12 ঘন্টা একটা ভাইরাস থাকে, তাই উনি 14 ঘন্টা কারফিউ ঘোষণা করেছেন, এই 14 ঘন্টায় দেশের সব ভাইরাস মরে যাবে, জনতা কারফিউর দিন সন্ধ্যেবেলা থেকে ভারত করোনা মুক্ত দেশ হয়ে যাবে, কি বুদ্ধি রে মোদিজির, বলে আপনার কাছেও নিশ্চয়ই হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে, আমার কাছেও এসছে। মানে সেই সব মহাপণ্ডিতদের কথা বাদ দিয়ে আমি বলছি, লকডাউন তো ইটসেলফ কোনো চিকিৎসা নয়। লকডাউনটা কি? লকডাউনটা হচ্ছে আপনার ইনফেকশনের গ্রোথটাকে আপনি বন্ধ করে দিলেন। রাইট। হ্যাঁ, সেটা হচ্ছে ইনফেকশনের সংক্রমিত হওয়ার সুযোগ কম থাকছে। সংক্রমিত হওয়ার কার্ভটা উঠতে উঠতে একটা জায়গায় লকডাউনের পরে নামতে শুরু করে দিল, বেস লাইনের কাছাকাছি চলে আসলো। মাঝখানের সময়টাকে আপনি কিভাবে ব্যবহার করলেন? মাঝখানের সময়টাতে আপনি হেলথ ইনফ্রাস্ট্রাকচারটাকে আপনার দেশের আপ টু ডেট করে নিলেন, কারণ এটা ঘটনা আমরা দেখছি আজ থেকে 100 বছর পরে পৃথিবীর শিশুরা ইতিহাসে পড়বে 2020 সালে এই পৃথিবীর প্রতিটা নিউক্লিয়ার সুপার পাওয়ার দেশের ভেন্টিলেটরের অভাব হয়েছিল। আজ থেকে 100 বছর পরে কিন্তু শিশুরা এটাই পড়বে। উন্নত মানুষ এমন ভাবে পৃথিবী চালিয়েছিল, দেশ চালিয়েছিল, তারা নিউক্লিয়ার বোম বানিয়েছে, পর্যাপ্ত পরিমাণে ভেন্টিলেটর বানায়নি। লকডাউন উইল বাই ইউ সাম টাইম, যে সুযোগে আপনি আপনার হেলথ ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ করে নেবেন। আপনি বলুন আমাদের দেশে হয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হেলথের? এই চায়নাকে এত গালাগাল দেওয়া হয়, চায়নার অনেক ব্যাপারে
আমরা ধরো আমি যে পার্টিতে আছি সিপিআইএম, আমরাও চায়নার অনেক ব্যাপারে ক্রিটিক্যাল, আমরা অনেক ব্যাপারে স্কেপটিক্যাল, আবার আমরা চায়নার অ্যাচিভমেন্ট থেকে, চায়নার যে ভালোটাকে থেকে আমরা শিখতেও চাই, সেটাকে একটা মডেল বলেও মনে করি। সবই আমাদের একটা ভালো মন্দ মিলিয়ে একটা মিশ্র অবস্থান আছে, কিন্তু ভালোটাকে তো ভালো বলতে হবে। ধরুন ধরুন এই আমেরিকার ক্ষেত্রে আমরা আমেরিকার পলিটিক্যাল সিস্টেমের খুবই বিরোধী, কিন্তু এটা ঘটনা আমেরিকাতে যে সোশ্যাল সেক্টর স্পেন্ডিংটা করলো এই লকডাউনের মধ্যে শ্রমিকদের জন্য কি বিভিন্ন ইয়েদের জন্য, সেটা ভারতবর্ষে হয়নি। ওরা জিডিপি 10%-এর কাছাকাছি খরচা করেছে, আমরা আমাদের দেশের জিডিপির 1% খরচা করেছি কিনা তাও এখনো গ্যারান্টিড নয়। তেমনই আমি চায়নার একটা উদাহরণ দিচ্ছি, যে চায়নাকে তো সোশ্যাল মিডিয়াতে গালাগাল দেওয়া খুব সহজ। Even আপনার মোবাইল, Vietnam also doing splendid job. ভিয়েতনাম তো করোনা মুক্ত দেশ হিসেবে ঘোষণাই করে দিয়েছে, সেটা হলো আপনি মোবাইল থেকে টিকটক আনইনস্টল করে বলে দিলেন বয়কট চায় না, কি বীর পুরুষ রে! এদিকে যে মোবাইল থেকে টিকটকটা আনইনস্টল করে যে মোবাইলে বয়কট চায় না টাইপ করছেন, সেই মোবাইলটাই চায়নায় তৈরি হয়েছে। যাক, আমি সেসব কথায় চলে যাচ্ছি না। চায়না কি করলো, 3 দিনে, শুক্র শনি রবি, 3 দিনে একটা 10,000 বেডের সুপার স্পেশালিটি হাসপাতাল বানালো করোনা এটা ট্রিটমেন্টের আমরা জন্য, সবাই দেখেছি এবং লাইভ টেলিকাস্ট হয়েছে। যেটা শুক্রবার অব্দি ছিল একটা ফাঁকা মাঠ। মানে শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে আপনি গড়ের মাঠ দেখেছেন, রোববার বিকালবেলা ওখানে একটা 10,000 বেডের সুপার স্পেশালিটি হাসপাতাল। ভারতবর্ষে কি হলো, আমরা বললাম ডাক্তারদের জন্য থালা বাজাও, ডাক্তারদের মাথার উপর ফুল ছোড়ো। আমি যারা হেলথ ওয়ার্কার এই সময় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, তাদেরকে সম্মান জানানোর জন্য, তাদের মনোবল বাড়ানোর জন্য, অ্যাপ্রিসিয়েট করার জন্য, যদি এটা একটা জেস্টার হয়ে থাকে, আমি জেস্টারটার বিরোধিতা করছি না, ঠিক আছে, সেটা করছেন। তাতে যদি কিছু মানুষ ভাবেন যে আমিও আমার দিক থেকে একটা গুডউইল জেস্টার দেখালাম, তার একটা পবিত্র আবেগ, আমি সেই আবেগটাকে ছোট করছি না। কিন্তু কথাটা হচ্ছে কাজের কাজ যেটা করা সেটা তো করতে হবে। ভারতবর্ষে বলুন তো একটা নতুন হাসপাতাল শুনেছেন? ভারত সরকার বা এই দেশের কোন সরকার একটা নতুন হাসপাতাল তৈরি করেছে গত 3 মাসে, এই 2 মাসে লকডাউনে? তাহলে লকডাউনে কিছু হাসপাতাল বন্ধ হয়েছে। বন্ধ হয়েছে। পশ্চিমবাংলায় তো খালি কলকাতা এবং হাওড়া মিলিয়ে 7টা নার্সিংহোম বন্ধ হয়েছে, খালি কলকাতা এবং হাওড়া মিলিয়ে। এর এর পরিণতিটা কি আমি আপনাকে জাস্ট বলছি ভেবে দেখার জন্য, যে ধরুন আজকে পৃথিবীর বহু দেশে তো লকডাউন শিথিল হচ্ছে, লকডাউন উঠে যাচ্ছে, লকডাউন শিথিল হচ্ছে, পৃথিবীর প্রায় সব দেশেই, ভারতবর্ষেও হচ্ছে। আপনি দেখবেন পৃথিবীর প্রতিটা দেশে লকডাউনটা উঠে যাচ্ছে, কার্ভটা এখানে, মানে কার্ভটা ফ্ল্যাটেন্ড খালি নয়, কার্ভটা রিভার্সড হওয়ার পরে, মানে কার্ভটা এরকম ভাবে বাড়তে 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 এরকম নামতে নামতে বেস লাইনের কাছাকাছি চলে এসছে, তখন লকডাউন উঠছে পৃথিবীর প্রতিটা দেশে। আজকে ইটালিতে যে ইটালিতে একটা সময় মার্চ মাসের মাঝখানে দিনে 6,000 6,500 করে কেস আসছিল, এখন সেখানে 150, 200, 250টা করে কেস আসছে। যে চায়না এপিসেন্টার ছিল, সেই চায়নায় এখন দিনে 2-3টে করে কেস আসছে। আর ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ ভারতবর্ষের, যেখানে যেদিন লকডাউন ঘোষিত হয়েছিল দিনে 30টা করে কেস আসছিল। আজকে যখন লকডাউন শিথিল করা হচ্ছে, লকডাউন উঠে যাওয়ার কথা বলা হচ্ছে, আজকে দিনে 7,000 করে কেস আসছে। বলুন এর দায় কে নেবে? এর দায় কানাইয়া কুমার নেবে? এর দায় কি রবিশ কুমার নেবে? এর দায় ঐশী ঘোষ নেবে? নাকি এর দায় নরেন্দ্র মোদীকে নিতে হবে? এর দায় ভারত সরকারকে নিতে হবে? হোয়াট ওয়েন্ট রং? অ্যান্ড আই এম টেলিং ইউ হোয়াট ওয়েন্ট রং। আমরা প্রথম দিন বলেছিলাম, যেদিন লকডাউন ঘোষিত হয়েছিল, লকডাউন সফল হবে একমাত্র একটা ক্ষেত্রে, যদি গরিব মানুষকে খাবারের জন্য এ মাথা থেকে ও মাথা ছুটতে না হয়, তবে একমাত্র লকডাউন সফল হবে। আমরা কি দেখলাম? পরিযায়ী শ্রমিক যারা অন্যান্য রাজ্যে কাজ করছেন, দিনে 200 টাকা, 250 টাকা, 300 টাকা ডেলি ওয়েজে কাজ করেন, তারা একদিন কাজ করবেন, সেই দিনের টাকায় তার খাবার কিনে খান। আজকে সেই মানুষগুলো আটকে পড়ে থাকলো। আপনি ভাবুন, জনতা কারফিউর দিন যে থালা বাসন বাজাতে বলেছিল মোদী, প্রধানমন্ত্রী বলেছিলেন থালা বাসন বাজাতে, উনি 20 তারিখ ঘোষণা করেছিলেন জনতা কারফিউ, 22 তারিখ বিকেলবেলা থালা বাসন, মানে আমরা 48 ঘন্টা সময় পেয়েছিলাম থালা বাসন রেডি করার জন্য। আর পরিযায়ী শ্রমিকরা, তারা কি হলো, 24 তারিখ রাত্রি 8:30টার সময় ঘোষণা করলেন লকডাউন, রাত 12টা থেকে। মানে কি, পরিযায়ী শ্রমিকরা 3.5 ঘন্টা সময় পেল নিজের বাড়ি ফেরার জন্য। কি করবে এই মানুষগুলো? তাই যা হওয়ার তাই হলো। এই পরিকল্পনাটার কথাই আমি বলতে চাইছিলাম। কোথায় বোম্বেতে এটা একটা পরিকল্পনাহীনতা। এক্স্যাক্টলি, পরিকল্পনাহীনতা বটে। এবং তার ফলে যেটা হলো, ভারতবর্ষে লকডাউন হলো না, লকডাউনের নামে ছেলে খেলা হলো।
তার পরিণতি যা হওয়ার তাই হয়েছে। আপনি যেদিন লকডাউন করেছিলেন সেদিন আবার ডেইলি কেস ছিল 30-35টা, আজকে লকডাউন যখন তোলার কথা বলছেন ডেইলি কেস হচ্ছে 7,000, আর এইমস এর ডিরেক্টর গালে হাত দিয়ে বলছেন যে আমাদেরকে ভাইরাসটাকে মেনে নিতে হবে। WHO-র একটা ভূমিকা আমরা দেখেছি এই লকডাউন চলাকালীন। এই রোগের আইডেন্টিফিকেশনের একমাত্র উপায় টেস্ট। যত বেশি টেস্ট করবেন তত মানুষকে আপনি আইসোলেট করার সুযোগ পাবেন। সেই সুযোগ আমরা প্রথমের দিকে আমরা হারিয়েছি। এখন হয়তো কিছুটা এগোচ্ছে সরকার, তাও নট আপ টু দ্য মার্ক। রাইট। এবার আমি আমি বলছি ভারতবর্ষে আপনি যদি প্রত্যেক দিনকার টেস্টিং ফিগারটা দেখেন না, আপনি দেখবেন এখনো 2-3টে অনেক রাজ্য, পিছিয়ে আছে, অনেকটাই পিছিয়ে। আমি বলছি যতটুকু তাও দেখছেন সেটা হচ্ছে 2-3টে রাজ্যের মানে টেস্টিং ফিগারটাকে টোটাল করলেই তার হাফ হয়ে যাবে। ধরুন আমি বলছি আমাদের পশ্চিমবাংলায় গত 15 দিনে টেস্টিং অনেক বেড়েছে, কিন্তু মানে মরার পরে হরিবল বলে আর কি হবে। পশ্চিমবাংলায় প্রথম থেকে যদি টেস্টিংটা ঠিক মতো করা হতো এবং মানুষকে আইসোলেট করা হতো, তাহলে আজকে পশ্চিমবাংলায় যে দিনে 150টা-200টা করে কেস হচ্ছে, এই জায়গায় পৌঁছতো না পশ্চিমবাংলা। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, আমি নাম করছি না, আর মেন স্ট্রিম মিডিয়া জীবনে এই কথাগুলো বলবে না, চেপে যাবে। আপনাদের এখানে বলছি, আমি নাম বলছি না, নাম বলাটা উচিত না, আপনারা হয়তো অনেকে জানেন। আজ থেকে সপ্তাহ 3 আগে পশ্চিমবাংলার একজন অত্যন্ত নামকরা সাংবাদিক তিনি মারা গেছেন। তিনি কলকাতার একটি বিখ্যাত খবরের কাগজের ফটো জার্নালিস্ট ছিলেন, স্পোর্টস জার্নালিস্ট ছিলেন, ফটো জার্নালিস্ট ছিলেন, অত্যন্ত বিখ্যাত কলকাতা ময়দানের একজন স্বনামধন্য ফটো জার্নালিস্ট, দুর্ভাগ্যজনকভাবে মারা গেছেন। আপনাকে আমি খালি ঘটনাটা বলছি আপনাকে। সকালবেলা অফিসের জন্য বেরোবেন, অসুস্থ বোধ করলেন, কদিন ধরে জ্বর ছিল, সকাল থেকে হঠাৎ খুব শ্বাসকষ্ট হওয়া শুরু করলো। তিনি প্রথমে গেলেন সল্টলেকের একটা হাসপাতালে। তারা ইন্ডিকেশন দেখে বললো যে আপনার যা সিমটম, জ্বর এবং ব্রিদিং ট্রাবল, এটা কোভিড-19 সিমটম, আপনাকে আমরা নিতে পারবো না, আপনি বেলেঘাটা আইডিতে যান। তাকে তার ভাই নিয়ে গেল বেলেঘাটা আইডিতে দুপুরবেলা। সঙ্গে সঙ্গে তাকে দেখে ওখানে ভর্তি করে নেওয়া হলো। দুর্ভাগ্যজনকভাবে ওনাকে চিকিৎসার সুযোগ পাওয়া গেল না, রাত্রিবেলা মারা গেলেন। সেদিন রাত্রিবেলাই মারা গেলেন। ওনার করোনা টেস্ট করা হয়নি, কিন্তু ওনার বডিটা ওনার পরিবারকে ফেরত দেওয়া হলো না। বডিটা পুলিশ স্পেশাল অ্যারেঞ্জমেন্টে সৎকার করলো, এবং ওনার ভাই যে ওনাকে ভর্তি করাতে নিয়ে গেছিল বেলেঘাটা আইডিতে, তাকেও ধরে নিয়ে ভর্তি করে নেওয়া হয়ে গেল। আপনি বলুন এই ঘটনাটার আমি কি মানে বুঝবো? অথচ পশ্চিমবাংলার না টোটাল করোনা কেসের ফিগারে, না পশ্চিমবাংলার করোনা ডেথের ফিগারে ন্যাচারালি এইটা ইনক্লুডেড। এটা আমি আপনাকে একটা উদাহরণ দিলাম। আমি আপনাকে এরকম একটা উদাহরণ দিচ্ছি, সময় এখানে অপ্রতুল, নাহলে আমি আপনাকে এখানে বসে 15টা এরকম উদাহরণ দিতে পারি গোটা রাজ্যের। এবং আপনি জানবেন আমি আপনাকে এরকম 15টা উদাহরণ দিচ্ছি, মানে গোটা রাজ্যে এরকম ঘটনা। আমি বলছি না যে সবাই মারা গেছেন, অনেকে হয়তো সেরে উঠেছেন, কিন্তু সেরে যাওয়া এবং সেরে উঠতে না পারা মিলিয়ে এরকম ঘটনা আমাদের রাজ্যে 1,500-এর কম নয়, ইফ নট মোর। কিছু তথ্যগত গোপনের ক্ষেত্রেও একটা মানে অভিযোগ উঠেছিল। আপাতত সেই জায়গা থেকে কিছুটা সরকার পিছু হটেছে বলে মনে হচ্ছে। যাই হোক, আমি এখন আরেকটা জায়গায় আমি পৌঁছাচ্ছি। সেটা হলো যে লকডাউন চলাকালীন প্রচুর মানুষ কাজ হারিয়েছেন, তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। একটা নতুন কথাও আমরা উঠে এসছে, পরিযায়ী শ্রমিক। পরিযায়ী পাখির নাম শুনেছি, এখন একটা পরিযায়ী শ্রমিকের নাম শুনছি। এটাও একটা অমানবিক দৃষ্টিভঙ্গি। কিভাবে তারা ফিরছে, তাদের ফেরা দেখে কখনোই মনে হয় না যে সরকার কতটা প্রোঅ্যাক্টিভ, আদৌ সরকার আছে কিনা দেশে। তাদের নিয়ে কি ভাবি, তাদেরকে আপনি কিভাবে দেখছেন এই ব্যবস্থাটা? দেখুন, আপনি পরিযায়ী শ্রমিক কথাটা মানে শব্দটার কথা বললেন বলে আমি আপনাকে বলছি, কেরালাতে বামফ্রন্ট সরকার, ওখানকার বাম গণতান্ত্রিক সরকার, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা আমাদের মানে অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে কাজ করতে আসা শ্রমিকদেরকে পরিযায়ী শ্রমিক বলবো না, আমরা তাদেরকে বলবো অতিথি শ্রমিক। এই গেল এক, আমি সেটা মেনশন করলাম এখানে। কেন বামপন্থা মানে শুধুমাত্র একটা রাইটার্স বিল্ডিং, একটা মন্ত্রিসভা, কতগুলো লালবাতি গাড়ি নয়। অন্য সরকারের সঙ্গে, একটা বুর্জোয়া সরকারের সঙ্গে, একটা পুঁজিপতিদের সরকারের সঙ্গে, একটা জমিদার যোদ্ধাদের সরকারের সঙ্গে একটা বামপন্থী সরকারের দৃষ্টিভঙ্গি, চিন্তা, বিশ্বাস, মূল্যবোধের জায়গাটা, মানে পৃথিবীকে দেখার চোখটা কত আলাদা, এটাকে মেনশন করার জন্য বললাম। এক, তৃতীয় কথা হচ্ছে, দেখুন আপনি যেটা বললেন ঠিকই কথা, পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে ভাবুন, একজন পরিযায়ী শ্রমিক মহিলা, তিনি গর্ভবতী, 9.5 মাসের প্রেগনেন্সি, ওই অবস্থায়
বাড়ির জন্য হাঁটতে শুরু করেছেন, কয়েকশো কিলোমিটার হাঁটার পরে রাস্তায় লেবার পেন শুরু হয়ে গেল, ন্যাশনাল হাইওয়ের ধারে তিনি তার সন্তান প্রসব করলেন, 2 ঘন্টা পরে সেই সন্তানকে কোলে নিয়ে সেই মহিলা আবার কয়েকশো মাইল পাড়ি দেওয়ার জন্য হাঁটতে শুরু করলেন। সেই শ্রমিক মহিলাকে নরেন্দ্র মোদী বলছেন আত্মনির্ভর হও। নরেন্দ্র মোদীর কাছ থেকে শিখতে হবে এই পরিযায়ী শ্রমিক আত্মনির্ভর কিভাবে হতে হয়। এই জন্য আমরা সরকারকে বলেছি, দেখুন, ছোট মুখে বড় কথা মানায় না। পরিযায়ী শ্রমিকদেরকে আপনাকে ফেরাতেই হতো। যার উপার্জন নেই সে মানুষটা করবেটা কি? তার ওখানে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকে। আমরা জানি পরিযায়ী শ্রমিকরা যেখানে থাকেন 50 জন, 60 জন, 70 জন, কোথাও 20 জন, 25 জন মিলে একটা বাড়ি ভাড়া নিয়ে, একটা ঘর ভাড়া নিয়ে থাকেন। 1 পয়সা উপার্জন নেই, খাওয়া দাওয়া জুটছে না, বাড়ি ভাড়া দেবে কোথায়? কেরালায় সরকার, আমি আবার বলছি, বাম গণতান্ত্রিক সরকার, তারা কেন বলুন তো এই দৃশ্য আমাদের মহারাষ্ট্রে দেখতে হলো, এই দৃশ্য মধ্যপ্রদেশে দেখতে হলো, এই দৃশ্য আমাদের গুজরাটে দেখতে হলো, ভারতবর্ষের এত রাজ্যে দেখতে হলো? কোথাও দেখেছেন কেরালা থেকে পরিযায়ী শ্রমিকরা পায়ে হেঁটে ফিরছে? কোথাও দেখেছেন কেরালায় পরিযায়ী শ্রমিক রাস্তায় নেবে রাস্তা অবরোধ করছেন? কোথাও দেখেছেন? দেখেননি। কেন দেখেননি? কেরালাতে সরকার প্রতিটা পরিযায়ী শ্রমিকের জন্য যতদিন লকডাউন চলবে ততদিন পর্যন্ত বিনা পয়সায় রেশন দিয়েছেন। তাই নয়, খালি পরিযায়ী শ্রমিক মহলায় গিয়ে আপনি ভাবুন দৃষ্টিভঙ্গি কাকে বলে, বিকল্প চিন্তা কাকে বলে, আমরা কেন বলি লেফট অল্টারনেটিভ কাকে বলে। পরিযায়ী শ্রমিক মহল্লায় গিয়ে একটা করে ক্যারাম বোর্ড দিয়েছেন এক একটা বাড়িতে। ছোট্ট একটা ব্যাপার, এটা আপনার মনে হবে কিছু, কি হয়তো এটা কি এমন ব্যাপার, কিছুই না, কিন্তু ঘটনাটা কি? সরকারের বার্তাটা হচ্ছে আপনারা ঘরের মধ্যে থাকুন, সময় কাটবে না, ক্যারাম খেলুন নিজেদের মধ্যে, বাইরে বেরোবেন না, রাস্তায় বেরোবেন না। এ চিন্তা, একটা বিকল্প চিন্তা। একজন পরিযায়ী শ্রমিককে 1 নয়া পয়সা ঘর ভাড়া দিতে হয়নি কেরালায়। লকডাউনের প্রথম দিন কেরালা গভর্নমেন্ট বলে দিয়েছে যে পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে বাড়ির মালিকরা ভাড়া নিতে পারবে না, সেরকম দরকার হলে সরকার তাদের ভাড়া দেবে। সেই কারণে কেরালা থেকে কোনো পরিযায়ী শ্রমিক এরকম ভাবে পায়ে হেঁটে আসতে হয়নি, একমাত্র কেরালা থেকে। এই যে লোকসভা ভোটের আগে অনেক মানুষ বলছিলেন না যে পশ্চিমবাংলায় তখন দিদির সরকার আছে, পশ্চিমবাংলায় এখন বিজেপির খুব দেশে হয়তো বিজেপি সরকার তৈরি করবে, এই অবস্থায় বামপন্থীদের ভোট দিয়ে কি হবে? আপনাদেরকে বলছি, তাকিয়ে দেখুন, বামপন্থীদের ভোট দিলে এইটা হবে যেটা আমি হয়েছে। আমি ত্রাণের ব্যাপারটাতেই আসবো। লোকসভায় 7% ভোট পশ্চিমবঙ্গে। বেশ চমকপ্রদ একটা তথ্য উঠে এলো এই লকডাউনের মধ্যে। জেলায় জেলায় যুবরা হাতে সাদা পতাকা নিয়ে, হাতে খাবারের প্যাকেট নিয়ে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে তাদের পাশে একটা সহমর্মিতার বার্তা দিয়েছে। কিভাবে সম্ভব হলো একটু যদি বলেন। দেখুন, এটা কোনো বড় কথা নয় না। আমরা যেদিন কমিউনিস্ট হয়েছি, আমাদেরকে আমাদের নেতারা কোনোদিন বলেনি যে হ্যাঁ কমিউনিস্ট পার্টি করতে এসছো, খুব ভালো করেছো, ভালো করে কমিউনিস্ট পার্টি করো, তাহলে একদিন তোমার এমএলএ হবে, এমপি হবে, মন্ত্রী হবে, কাউন্সিলর হবে, তোমার লালবাতি গাড়ি হবে, অনেক টাকা পয়সা হবে, অনেক ক্ষমতা হবে। কেউ আমাদেরকে সব পরামর্শ দেননি। যেদিন আমরা কমিউনিস্ট হয়েছিলাম, আমাদেরকে আমাদের নেতারা চায়নার লং মার্চের গল্প বলেছিলেন, সোভিয়েত বিপ্লবের কথা বলেছিলেন, কিউবার লড়াইয়ের কথা বলেছিলেন, আমাদের ভারতবর্ষে তেভাগা, তেলেঙ্গানা, পুনাপ্পা ভাইলায় কৃষক সংগ্রামের কথা বলেছিলেন, আমাদের রাজ্যে 72 থেকে 77 কমিউনিস্ট পার্টির কর্মীদের দাঁতে দাঁত চেপে লড়াইয়ের কথা বলেছিলেন। বলেছিলেন যে কমিউনিস্ট পার্টি করতে এসছে, খুব ভালো কথা, এই কমিউনিস্ট পার্টি করতে গিয়ে হয়তো একদিন গোটা পৃথিবী জয় করবে, জয় করার জন্য একটা গোটা দুনিয়া পড়ে রয়েছে, কিন্তু আবার জানবে এই কমিউনিস্ট পার্টি করতে গিয়েই হয়তো একদিন নিজের একমাত্র সম্বল, নিজের জীবনটাকেও হারাতে হতে পারে। হয়তো রাস্তার ধারে খুন হয়ে পড়ে থাকবে, দূর থেকে তোমাকে দেখে মানুষ চোখের জল ফেলবে যারা তোমায় ভালোবাসেন, কিন্তু কাছে গিয়ে তোমার মৃতদেহটাকে ছুঁতে পারবে না, এমন সন্ত্রাসের মধ্যে হয়তো তোমার প্রাণ যাবে। আমরা যারা কমিউনিস্ট হয়েছি, আমরা এটা জেনেই কমিউনিস্ট হয়েছি। তাই আমরা যদি 7%-এরও ভোট পাই, আমরা কাজ করবো 100%-এর জন্য। এটাই কমিউনিস্টের কাজ। আমরা কোনো দয়া করিনি, আমরা কোনো মহৎ কাজ করিনি। কাল যদি আমরা যদি 70% ভোট পাই, তাহলেও আমরা যা করবো, আমরা যদি 7% ভোট পেয়েছি তাহলেও আমরা তাই করেছি। কিন্তু আমি এখানে অন্য একটা কথা বলবো। আমি দর্শকদের সামনে ঠিক আছে, হ্যাঁ কেউ কিছু বলছেন? আমার আসলে এখানে সিগন্যালটা একটু উইক বলে আমি লাইভ কমেন্ট গুলো দেখতে পাচ্ছি না। প্রচুর প্রশ্ন। আমি একটা বিষয় মানে
বোঝাতে চাইছি। তাহলে প্রশ্নগুলো তুমি জাস্ট একটু মনে রাখো, আমি জাস্ট এই কথার প্রেক্ষাপটে আমি জাস্ট একটা জিনিস আমি জাস্ট একটু জিজ্ঞাসা করি। কিন্তু আনফর্চুনেটলি পশ্চিমবাংলা আমরা যেটা দেখছি, দেখো ত্রাণের জন্য আমরা ঝাঁপিয়ে পড়লাম, ঝাঁপিয়ে পড়ে আমাদের অভিজ্ঞতা কি হলো? তড়িৎ তোপদার 80 বছর বয়সী একজন কমিউনিস্ট নেতা আমাদের, তিনি ব্যারাকপুরে কমিউনিটি কিচেন চালাচ্ছেন, সেই কমিউনিটি কিচেনে হামলা হলো তৃণমূল গিয়ে। কলকাতাতে 90 নম্বর ওয়ার্ডে আমাদের ডিওয়াইএফআই এর কর্মীরা একটা ওয়ার্ড স্যানিটাইজেশনের কাজ করছে, সেখানে গিয়ে তাদের উপর হামলা। এরকম আমি বর্ণনা দিতে চাই না, গোটা রাজ্যে এই জিনিস হচ্ছে। তৃণমূল কংগ্রেস কি করছে, হয় নিজেরা চাল চুরি করছে, আর যখন দেখছি অন্য কেউ কাজ করছে তাদের উপর গিয়ে হামলা করছে। আমার একটা ছোট্ট প্রশ্ন, আমি মানে তৃণমূল কংগ্রেসের লোক, আমি আবার বলছি, মানে আমি দু ধরনের মানুষ আছেন আমাদের রাজ্যে। এক যারা হচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে তাদের একটা ধান্দার স্বার্থ চরিতার্থ হয়, তারা যদি বোঝেও যেটা ভুল হচ্ছে তারা কিছু বলবে না, কারণ তাদের জীবনটা ধন্য ধন্য পুষ্প ভরা হয়ে গেছে, তাদের জীবনটা এবং তাদের পকেটটা। এর বাইরে একটা বিরাট অংশের মানুষ রয়েছে যারা কিনা প্রকৃত মানুষ, সাচ্চা মানুষ, তারা এই অন্যায়গুলোকে সমর্থন করবেন না। তাদের কাছে আমি একটা জিনিস ভেবে দেখার কথা বলছি, আপনি সিপিএম, এসএফআই, ডিওয়াইএফআই ছেড়ে দিন, কি সিআইটিইউ, কি মহিলা সমিতি, কৃষক সভা ছেড়ে দিন, আমি বলছি জবে থেকে এই যে এই করোনার এইটা তৈরি, এই লকডাউন, এই পুরো বিষয়টা শুরু হয়েছে, যেভাবে পশ্চিমবাংলার সাধারণ মানুষ ত্রাণের জন্য এগিয়ে এসছে, রিলিফের জন্য এগিয়ে এসছে, দেখবেন হয়তো একটা 5 জন বন্ধু তারা মিলে ঠিক করেছে যে আমরা আমাদের পাড়ায় কমিউনিটি কিচেন চালাবো। যে ছেলেটা জীবনে নিজের বাড়িতে 1 গ্লাস জল উল্টে খায়নি, মায়ের কাছে গালাগাল খায় যে এত বড় হয়ে গেছে এখনো নিজে চা করে খেতে পারিস না, আজকে সেই ছেলেটা গত 2 মাস ধরে মুখে রুমাল বেঁধে কমিউনিটি কিচেনে ভাত ডাল মাছের ঝোল রান্না করছে। তো এরকম একটা অংশকে তো আমরা পেলাম আমাদের রাজ্যে। ধরুন ছোট 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 নাটকের দল 10-9 পয়সা গ্রান্ট পায় না, পকেটের পয়সা দিয়ে থিয়েটার করে, তারা পকেটের পয়সা দিয়েই রিলিফের কাজ করছে। একটা স্কুলের হয়তো অ্যালুমনি অ্যাসোসিয়েশন, প্রাক্তনীদের সংগঠন, তারা টাকা তুলছে। আজকে তার এক বন্ধু হয়তো আছে পুনাতে, কেউ আছে ব্যাঙ্গালোরে, কেউ আছে আমেরিকাতে, কেউ আছে ইংল্যান্ডে, তারা ফেসবুকে নিজেদের মধ্যে যোগাযোগ করে টাকা তুলে একটা জায়গায় রিলিফের কাজ করছে। আমি বলছি এই জিনিস যদি পশ্চিমবাংলায় না হতো, তাহলে সরকার পারতো পশ্চিমবাংলার সব মানুষের মুখে খাবার তুলে দিতে গত 2-2.5 মাস? পারতো কি? সরকার কেন, সরকারের বাবা পারতো না। তাই মমতা ব্যানার্জি যদি এটা না বোঝেন যে আমার ভান্ডার ভরে আছে তোমাদের ঘরে, যাদেরকে আপনি লায়াবিলিটি মনে করে হামলা করতে যাচ্ছেন, আর এরা তো আপনার অ্যাসেট, এরা সরকারের কেউ নয়, এরা ভোটে যেতে এমএলএ এমপি নয়, এদের কোনো দায় নেই, এরা বাড়িতে যদি শুয়ে থাকে কেউ এদেরকে প্রশ্ন করতে আসবে না, জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে গেছে। আপনি জানেন ডিওয়াইএফআই একজন কমরেড হাওড়ায় ত্রাণের কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে তারপরে কোভিড সংক্রমণ নিয়ে সে মারা গেছে, একটা 36 বছরের ছেলে আমাদের। জীবন দিয়ে যারা কাজ করছে আজকে তাদেরকে মার খেতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের হাতে, যে লোকে মরছে, পাবলিক মরবে, আমরা চাল চুরি করবো। তুই কে রে মাঝখানে এসে ত্রাণের কাজ করছিস? আমি বলছি অমানবিকতার কোন স্তর স্পর্শ করলে তবে কেউ এই জিনিস করতে পারে? নিন্দুকেরা বলে বাম দলে পাকা চুলের সংখ্যা বেশি, কাঁচা পাকা চুলের সংখ্যা কমে আসছে। এইবারের যে ত্রাণ বন্টন বিভিন্ন রাজ্যের, যদি পুরো রাজ্যের চিত্রটা যদি একটু বলো, কিভাবে এসএফআই ডিএফআই কাজ করছে? দেখুন এসএফআই ডিওয়াইএফআই তো আপনারা দেখেছেন, মানে মেইন স্ট্রিম মিডিয়া দেখায়নি, কারণ সোশ্যাল, মানে এই মুহূর্তে গোটা পশ্চিমবাংলায় কিছু না হোক 10,000 কমিউনিটি কিচেন চলছে, কিছু না হোক, এবং তার একটা বড় অংশ, প্রায় সবগুলো চালাচ্ছে হয় এসএফআই ডিওয়াইএফআই ছেলেমেয়েরা, আর না হলে হয়তো এসএফআই ডিওয়াইএফআই নামে নয়, কিন্তু এসএফআই ডিওয়াইএফআই কর্মীরা আরো বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে তারা কাজগুলো করছে। লকডাউন ঘোষণা হওয়ার পরে 3 দিনে ডিওয়াইএফআই থেকে গোটা রাজ্যে 3 লাখের ওপর স্যানিটাইজার, হোমমেড স্যানিটাইজার বিলি করা হয়েছিল। তখন, এখন তো দোকানে গেলে আপনি স্যানিটাইজার কিনতে পারবেন, তখন দোকানে স্যানিটাইজার কিনতে পাওয়া যাচ্ছিল না, ঠিকই সেই সময় স্যানিটাইজার বিলি করেছিল। 2রা এপ্রিল যেদিন সুদীপ্ত, এটা এসএফআই এর কোনো লিডার আরো ভালো করে এগুলো বলতে পারবে আমার চেয়ে, 2রা এপ্রিল যেদিন সুদীপ্তর শহীদ দিবস, সেই দিন এসএফআই এর ছেলেরা গোটা রাজ্যে কয়েক হাজার ইউনিট রক্তদান করে। নাহলে মমতা ব্যানার্জি রাজ্য সরকারের এই ব্লাড ব্যাংক গুলো আজ শুকিয়ে মরে যেত, উঠে যেত, যদি এসএফআই ডিওয়াইএফআই যদি এই কাজগুলো না করতো।
এবং আমি আবার যে কথাটা বলছি যে এই কাজটা করে তারা কোনো দয়া করছে না, আমরা কোনো দয়া করছি না, এটাই তো একজন কমিউনিস্টের কাজ। এবং আমরা খুশি যে গত 10 বছর, আর এই যে পাকা চুল আর কাঁচা চুলের কথা বলছেন, পাকা চুলের কান্তি গাঙ্গুলিকে তো দেখছি সুন্দরবনে, আর কাঁচা চুলে মমতার ভাইপো কোথায়? কাঁচা চুলের অভিষেক ব্যানার্জিকে আপনারা দেখেছেন? যবে থেকে লকডাউন ঘোষিত হয়েছে পশ্চিমবাংলায়, ভারতবর্ষে, করোনায় কোথায় আছে ও আদৌ? ভারতে আছে, বিদেশে আছে, মঙ্গল গ্রহে বেড়াতে গেছে? ও কোথায় আছে অভিষেক ব্যানার্জির কোনো খবর আছে? চোখে দেখেছেন ওকে? এই যে এত কাঁচা চুল পাকা চুল বলছে। সুতরাং এইগুলো হচ্ছে, আর দেখুন আমাদের আমাদের বামপন্থীদের মধ্যে কি জানেন তো, আমাদের তো পিসি ভাইপোর পার্টি নয়। ওই জন্য আমাদের যারা কর্মী তারা হচ্ছে গ্রাসরুট লেভেল থেকে কাজ করে করে তারা বিভিন্ন দায়িত্বে উঠে আসে, তারা হচ্ছে মানুষের আন্দোলনে মিশে যায়। ওই একজন মুখ্যমন্ত্রীর ভাইপো বলে তাকে এনে বসিয়ে দেওয়া হলো, আর তার মুখের উপর 10টা হ্যালোজেন আলো জ্বেলে বলা হলো যে এই দেখো, এই হচ্ছে কাঁচা চুল। এই সমস্ত রাজনীতি তো আমাদের পার্টিতে হয় না। তাই ওই ওই মাপকাঠিতে যেন আমাদের দলের মূল্যায়ন কেউ করতে না আসে। তারপরে বলছি, যারা এই সিপিএম এর পাকা চুল আর তৃণমূলের কাঁচা চুলের থিওরি দেবে তাদেরকে একটুখানি কান্তি গাঙ্গুলি আর অভিষেক ব্যানার্জির মুখটা পাশাপাশি রেখে মনে করবেন। যাই হোক, আলোচনার একদম শেষ পর্যায়ে একটু অন্যরকম আলোচনা আর একটু অন্যরকম একটু কথা বলবো। বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়ায় তোমায় দেখা যাচ্ছে গিটার বাজিয়ে গান করতে। এই যে মানে এই গুণটা, এটা আমরা লকডাউনের আগে হয়তো দেখিনি। এটা কি তোমার সময় কাটানোর মানে অবসর সময়ের কাটানোর একটা দিক? না না, এটা তো ঢেল? সত্যি কথা বলতে কি জানেন তো, আপনি আপনি আপনার এতক্ষণের প্রশ্নগুলোর মধ্যেও যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের অবসর নেই বেসিক্যালি। আর যে গানটা দেখেছেন সোশ্যাল মিডিয়া, ওটা এখন পোস্ট রিপোস্ট হচ্ছে। গানটা হয়েছিল লকডাউন শুরু হওয়ার আগে করা হয়েছিল, ওটা ওই লকডাউন শুরু হওয়ার জাস্ট কয়েকদিন আগে। এখন ওই শেয়ার টেয়ার গুলো পরে এখন হচ্ছে বলে অনেকে ভাবছেন লকডাউনের মধ্যে, বাট ওটা পুরোটা লকডাউনের মধ্যে নয় আর কি। আর আমাদের এখন সময় ছাড়- সময় কাটানোর মতো সময় কোথায়? আমাদের তো এখন মানে অবশ্যই, এখন আরো অবশ্যই। বেশি করে কাজ করার সময় আমাদের এটা। একটা একটা বিষয়, লাস্ট একটা বিষয় আমি বলবো, যে লকডাউনের পরবর্তী শেষ পর্যায়ের দিকে আমরা যাচ্ছি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। এর পরের সময়টা বেশ ভয়ঙ্কর। অ্যানালিস্টরা বলছেন প্রচুর মানুষ কাজ অলরেডি হারিয়েছেন, আরো হারাবেন। সেক্ষেত্রে একটা বড় কি বলবো, মানসিক ভারসাম্যের একটা প্রশ্ন এসে যাবে। হতাশা একটা গ্রাস হ্যাঁ, করবে 100 বার। যুবক, মানে শিক্ষিত যুবকদের মধ্যে। ঠিক ঠিক। এই হতাশা কাটানোর কি উপায় হতে পারে? তুমি একজন মানে এই যুব সম্প্রদায়ের একজন প্রতিনিধি হিসেবে আমি বলতে পারি, তুমি দেখুন, এটাকে কিভাবে দেখছো, কাটানোর উপায়টা কি? আনএমপ্লয়মেন্ট, দেখুন এটা তো শুধুমাত্র হতাশা বলতে একটা মানে মানে মেন্টাল হেলথের প্রশ্ন না, এটা শুধুমাত্র মানে দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমি বলছি যে এই এই হতাশার তো একটা অবজেক্টিভ কারণ আছে। অবজেক্টিভ কারণটা কি? জবলেসনেস, জব লস হওয়া, কাজ হারানো। মানুষের কাজ হারানোর হতাশা একমাত্র কাজ পাওয়ার মধ্যে দিয়েই কাটবে, তো আর তো কোনো বিকল্প ইয়ে নেই। মানে আমি তো একটা মানুষকে বলতে পারি না যে ঠিক আছে কাজ হারিয়েছো তো কি আছে, বাড়িতে বসে হরিনাম সংকীর্তন করো, ঠাকুরের নাম নাও, ওসব দুঃখ ভুলে যাও, ভগবান যা করেন ভালোর জন্যই করেন। এগুলো তো রাস্তায় আন্দোলন, এগুলো তো কোনো। রাস্তায় নেমে আন্দোলন। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, দরকার হলে তো আন্দোলন করবোই আমরা, এবং মানে অধিকার তো লুটে নেওয়ার জন্য মানে কাজ মানুষকে আন্দোলন করতে হয়। অধিকার তো চাইলে পাওয়া যায় না, এটা তো ঘটনা। কিন্তু কথাটা হচ্ছে যে যারা কাজ হারাচ্ছে, কাজ হারানোটা উচিত নয়, তাদের কাজ দিতে হবে, এইটার জন্য আন্দোলন করতে হবেটা কেন বলুন তো? মানে বলছি করতে হলে আমরা করব, দ্যাট ইজ দেয়ার। কিন্তু এটা কি এমন কোনো কথা যে কথায় কোনো দ্বিমত আছে? আমাদের মতোই বিজেপি কি তৃণমূল কি কংগ্রেস কি অন্য দলও কি মনে করে না যে কাজ যারা হারাচ্ছে তাদের কাজ পাওয়া উচিত? আর এখানে মানুষ কেন কাজ হারাচ্ছে, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। যে সমস্ত কোম্পানিগুলো পিএম কেয়ার্স ফান্ড বলে 2 নম্বরই যে মোদি যে এমএলএ কেনার 2 নম্বরই ফান্ড বানিয়েছে, যে সমস্ত প্রাইভেট কোম্পানিগুলো হাজার হাজার কোটি কোটি টাকা ওই পিএম কেয়ার ফান্ডে ডোনেট করছে, তারাই আবার তাদের এমপ্লয়ীদেরকে রাতারাতি মেল পাঠাচ্ছে যে ডিউ টু দ্য কোভিড সিচুয়েশন অ্যান্ড প্রিভেলিং ক্রাইসিস উই আর হিয়ার বাই লেইং ইউ অফ। তা তোমার ভাই এত ক্রাইসিস, তুমি তোমার এমপ্লয়ীকে মাইনে দিতে পারবে না, তাকে কাজ থেকে ছাঁটাই করতে হচ্ছে, তো মোদির কাছে হাজার কোটি টাকা ডোনেশনের টাকাটা কি তোমার ঠাকুরদাসে দিয়ে যাচ্ছে? আর প্রধানমন্ত্রী যেদিন প্রথম লকডাউন ঘোষণা করেছিলেন সেদিন ভাষণে বলেছিলেন যে কোনো কোম্পানি এই লকডাউনের মধ্যে ছাঁটাই করতে পারবে না। এটা মুখের কথা, আমাদের প্রত্যেকের কথাটা শুনে ভালো লেগেছিল, যাক এটা একটা কাজের কথা বলেছে। কি হলো? ওটা তো ভাষণ, কোনো আইন হয়নি দেশে, কোনো অর্ডিন্যান্স পাস করলেন না। যার ফলে কি হলো?
ওনার ভাষণকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যিচা ছাঁটাই হওয়ার হচ্ছে। এবং আমি আবার বলছি, যারা ছাঁটাই করছে তারাই মোদিকে পয়সা খাওয়াচ্ছে। কেন প্রধানমন্ত্রী বলছে না যে আমার পিএম কেয়ার ফান্ড যে তোমায় টাকা দিতে হবে না, তুমি তোমার কোম্পানির এমপ্লয়িকে মাইনে দাও, কারোর জন্য কাজ না যায়? আমরা এই সমস্ত মানবো ভেবেছেন? দেশের মানুষ এসব মানবে? দেশের যুব সমাজ এই সমস্ত মানবে? তাই আমি বলছি, কাজ হারানোর হতাশা কাটানোর একমাত্র সমাধান হচ্ছে কাজ পাওয়ার আনন্দ। কাজ পাওয়ার আনন্দ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। 20 লক্ষ কোটি টাকার বাজেট আমরা দেখেছি, সেই বাজেটের কত অংশ মানুষের কাছে যাবে তা হয়তো সময় বলবে। আপাত দৃষ্টিতে তা অনেক অ্যানালিসিস বলছে সেভাবে পৌঁছাচ্ছে না, তবু আমরা আশাবাদী। সংবেদনশীলতার যে কথা আমরা দিয়ে শুরু করেছিলাম, আজকে বিদ্রোহী কবি নজরুল ইসলামের 121তম জন্মবার্ষিকী। লড়াইয়ের ময়দান থেকেই পথ উঠে আসবে, এই আশা ভরসা নিয়েই আমরা সবাই তাকিয়ে আছি। শতরূপকে অনেক ধন্যবাদ। আজকের একটা বড় সময়, মানে মূল্যবান সময় আমি বলতে পারি, কারণ এই সময় ইন্টারনেট ব্যবস্থা খুব খারাপ জায়গায় রয়েছে, তা সত্ত্বেও যেভাবে তুমি এলে আমাদের কাছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আপনারাও ভালো থাকবেন। শতরূপও সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।